আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, আজ শেষ দিনে সকাল থেকে কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, এছাড়া আর কি খবর আছে আপনার কাছে? ইফতেখার, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ার কারণে আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেটি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, এবং এই ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা মহানগরের যেই 15টি আসন রয়েছে, এর 13টি আসনের দায়িত্বে তিনি রয়েছেন। 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা তিনি। এই কারণে এই 13টি আসন থেকে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনটির প্রার্থী হচ্ছেন, তারা সকাল থেকেই তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দেওয়ার জন্য একের পর এক আসছেন, এবং খুবই ভিড় আমরা আসলে দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রার্থীর নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন দলের প্রার্থী, তাদের সমর্থকরা এখানে আসছেন। তারা তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন। এখন পর্যন্ত এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ঢাকা 17 আসনের পক্ষ থেকে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে ঢাকা 14 আসনের যিনি প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপি জোটের যিনি প্রার্থী সাইফুল হক ঢাকা 12 আসন থেকে, তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপির ঢাকা 4, বিএনপির ঢাকা 9, বিএনপির ঢাকা 11, এই আসনগুলোর থেকে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন তারা এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির কোনো প্রার্থীকে আসতে দেখিনি, তারা তাদের মনোনয়নপত্র জমা দিতেও দেখিনি। তবে আমরা শুনতে পাচ্ছি, আমরা যতটুকু জানতে পেরেছি, বিকেল নাগাদ জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ঢাকা থেকে যারা নির্বাচন করবেন, বিশেষ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে বিকেলেই এখানে তার যে মনোনয়নপত্র সেটি জমা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা চলে যাব নির্বাচন কমিশন ভবনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি। যেমনটি বলছিলেন যে আমি কিন্তু এই মুহূর্তে আছি ইটিআই ভবনে, এবং ইটিআই ভবনের ঢাকা কার্যালয়, আঞ্চলিক কার্যালয় অফিসের অলরেডি কিন্তু আপনাদেরকে এইটুকু দর্শক রাখি যে কিছুক্ষণের মধ্যে নামাজের জামাতের আমিরের পক্ষ থেকে তার জামাতের আমিরের পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ, তারা কিছুক্ষণের মধ্যেই আসলে ঢাকা কার্যালয়ের যে তাকে ঢাকা 15 আসনের জামাতের আমিরের পক্ষ থেকে আসলে জমা দিতে আসবেন। এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকে কিন্তু বিএনপির ঢাকার 15 আসনের যে শফিকুল ইসলাম মিল্টন, উনি কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন, এবং ঢাকার 13 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাসান, উনিও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এছাড়াও কিন্তু আনুষঙ্গিক দুটি স্বতন্ত্র প্রার্থী কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনারা জানেন যে আজকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু আসলে মনোনয়ন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিকাল 5টা পর্যন্ত, এই 5টার পরে আসলে আমরা জানতে পারবো যে কতটি সারা দেশের 300টি আসনের যে কতটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, এবং ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আসলে আমিরের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে আসবেন। তো আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। জানছিলাম মনোনয়নপত্র জমাদানের খবর। শেষ দিনে মনোনয়নপত্র জমাদানের খবর জানাতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজু, রাজশাহীতে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিলেন, আর কি তথ্য আছে আপনার কাছে? রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। তো রাজশাহীর যে 6টি আসন আছে, এই 6টি আসন থেকে মোট 57 জন প্রার্থী
তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, তাতে দেখা যাচ্ছে যে 27 জন প্রার্থী এরই মধ্যে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর প্রার্থী যারা রয়েছেন তারা কেউ কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর কেউ কেউ এই দুপুরের পর জমা দেবেন। আমরা এরই মধ্যে রাজশাহী 1 আসনে মেজর জেনারেল শরীফউদ্দিন, তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বিএনপির প্রার্থী, এবং সেই আসনে একই আসনে জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির, তারা দুজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী যে সদর আসন মিজানুর রহমান মিনু, তিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, উনি এখনও এসে পৌঁছেনি, তবে আমরা শুনেছি উনি 2টার পর মনোনয়নপত্র জমা দিতে আসবেন। আর এই আসনে জামাতের যে প্রার্থী তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। একটু আগে মনোনয়নপত্র জমা দিয়ে এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে ব্রিফিং করছেন বিএনপি প্রার্থী, রাজশাহী 3 আসনের যে প্রার্থী শফিকুল হক মিলন, তিনি এখানে মনোনয়নপত্র জমা দিয়ে এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আর এর বাইরে রাজশাহী যে 6 এবং 5 আসন, এই 2টি আসনের যে প্রার্থীরা রয়েছেন, 2 দলের মূলত প্রার্থী, তারা উপজেলা যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যেখানে রয়েছে সেখানে তারা মনোনয়নপত্র জমা দেবেন। তবে বিকেল 5টার পর আমরা যে সর্বমোট আপনাদেরকে জানাতে পারবো যে 57 জন প্রার্থীর মধ্যে কারা কারা মনোনয়নপত্র জমা দিলেন এবং কতজন জমা দেননি। ইফতেখার। রাজশাহী থেকে মনোনয়নপত্র জমাদানের খবর জানছিলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁয়ের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, শিক্ষা ব্যবস্থা সহ সব ক্ষেত্রে উন্নয়ন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। দুপুরে ঠাকুরগাঁয়ে মনোনয়নপত্র জমা দান শেষে তিনি একথা বলেন। জনগণের কাছে ধানের শীষে ভোট চাইলেন তিনি। আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। সকালে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে বগুড়া 2 আসন থেকে তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। হাইকোর্টের ওই বেঞ্চ শুনানি শেষে তার রিট আবেদনটি খারিজ করে দেয়। পরবর্তীতে হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মান্না চেম্বার আদালতে আবেদন করেন। 2 দিন শুনানি শেষে আজ আদেশ দেয় চেম্বার আদালত। যেহেতু রিসিউল করা হয়েছে এবং ডাউন পেমেন্ট হিসেবে যে টাকা দেওয়ার কথা সেটা প্রতিশ্রুতভাবেই সেটা দিয়েছে, তার থেকে বেশি দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টিভ ছিল সেটা প্রতিপালন হয়েছে, সার্কুলার অনুযায়ী যে দায়িত্ব ছিল সেটা প্রতিপালন হয়েছে, এবং ইসলামী ব্যাংকও সেই মোতাবেক মান্না সাহেবকে যেন সিআইবিতে, বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণখেলাপি হিসেবে না দেখানো যায় সেই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে, এবং কোর্টও সেই সংক্রান্ত এইভাবে আদেশ দিয়েছেন। সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন, এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সোমবার দুপুর 2টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থী এবং স্বাধীনতাকামী জনগণকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান। নির্ধারিত সময়ের আগেই শাহবাগে বিভিন্ন শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষকে জড়ো হতে দেখা যায়। উপস্থিত ছাত্র জনতা ভারতের আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কারণ বাজার ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে কারণ বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানায়, কারণ বাজার কিচেন মার্কেটের সামনে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এই সময় চাঁদাবাজিতে অতিষ্ঠ হয় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এমন পরিস্থিতিতে বহিরাগতরা তাদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা জানান, আওয়ামী লীগের সময়ও তারা চাঁদাবাজির শিকার হয়েছেন। 5 আগস্টের পর চাঁদাবাজির পরিমাণ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। সেখানেও তাদের উপর হামলা করে চিহ্নিত চাঁদাবাজরা। পরিস্থিতি শান্ত রাখতে কারণ বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।